খুঁজে ফেরা আলো, শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠের অংশগ্রহণে শ্রী দেবেশ রায়চৌধুরী, ধনঞ্জয় দাস, শ্রীমন্তী হেমব্রম এবং সুপর্ণা দে। আবহ শুভঙ্কর চক্রবর্তী এবং শেখর হীরা। নাটক খুঁজে ফেরা আলো। রাত্রের অন্ধকারে সমুদ্র আর আকাশ যখন একাকার হয়ে যেত, সেই সময় বাতিঘরের খুঁজে ফেরা আলো দেখতে দেখতে মনে হতো ওই যে আলোক রশ্মি সমুদ্রের ঢেবে ঢেবে এসে পড়ছে, ঘুরছে আর সরে যাচ্ছে, ও শুধুই আলো নয়, যেন কার নিঃসঙ্গ মন আরেক মনকে অন্বেষণ করছে। কি জানি কেন আন্দামানের রস দ্বীপের যে নিঃশব্দ বাতিঘরটি দেখেছিলাম অন্ধকার রাত্রে, তার সেই সেদিনকার খুঁজে ফেরা আলোর কথাই নতুন করে মনে পড়ছে আজ। কলকাতা থেকে রওনা হয়ে মহারাজা জাহাজ ক্ষুদ্র রস দ্বীপের ধার দিয়ে চাথাম জেটিতে গিয়ে ভিড়েছিল। চাথামও বলতে গেলে ক্ষুদ্র এক দ্বীপ, পোর্ট ব্লেয়ারের সঙ্গে একটি সেতু দ্বারা সংযুক্ত। সে আমার লেখক জীবনের প্রথম অধ্যায়। এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে আন্দামান গিয়েছিলাম। কোথায় আকুজি অ্যান্ড সন্স, কোথায় কৃষ্ণ স্বামী অ্যান্ড সন্স, কোথায় গোবিন্দ রাজুল অ্যান্ড কোং। এই সব ব্যবসায়ীদের সংস্রবে ব্যবসায়িক কথাবার্তায় দিন কাটে। মাঝে মাঝে বাঙালি উদ্বাস্তুদের পুনর্বাসন ব্যবস্থা লক্ষ্য করি। আর অবসর মতো ঘুরে বেড়াই বার্ডস লাইন থেকে টেম্পল মাও, কখনো বা রস দ্বীপে। ব্রিটিশ আমলে এটাই ছিল চিফ কমিশনার ও বড় বড় অফিসারদের থাকবার জায়গা। অধুনা পরিত্যক্ত বলা চলে। পাওয়ার হাউসটি আছে শুধু, আর আছে বাতিঘর। অবশ্য ঠিক এখন কি অবস্থা হয়েছে জানি না, আমি যখন গিয়েছিলাম তখনকার অবস্থা ছিল এই। বড় ভালো লাগতো নির্জন রস দ্বীপটা। খাওয়া দাওয়ার পর মধ্যাহ্ন আর অপরাহ্ন ওখানে কাটিয়ে সন্ধ্যায় আদিবাসীদের নৌকো চড়ে কতদিন ফিরে এসেছি দ্বীপটি থেকে। যেদিকে তাকাই সমুদ্র, উধাও সমুদ্রের বুকে কুর্মপৃষ্ঠের মতো ভেসে আছে রস দ্বীপ। বাতিঘরের বাঙালি কর্মচারীটির সঙ্গে আলাপ করে নিয়েছিলাম। তার সঙ্গে দু চারটে কথা বলে ঘুরতে বেরুতাম এদিক ওদিক। এক কিনারে বাতিঘরের একেবারে বিপরীত দিকে দু একটা কুঁড়ে ঘর ছিল আদিবাসী অঙ্গীদের। ওরা নৌকো নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়তো। কখনো বা যেত পোর্ট ব্লেয়ারের হাটে বাজারে। কখনো দেখতাম ওদের নৌকোটির পাশে আরও নৌকো এসে ভিড়েছে। ঘুরে বেরিয়ে বিকেলের দিকে বসতাম গিয়ে বাতিঘরে। ছোট্ট কেবিন, অফিসও বটে, ঘরও বটে। ভদ্রলোক বিকেলের দিকেই আসতেন ডিউটি দিতে। তিনি একে বাঙালি, তার উপরে আমার স্বজাতি। হৃদ্যতা হয়েছিল সহজেই। কিন্তু যে অদ্ভুত রাত্রিটির কথা আজ আমার মনে পড়ছে, তার আগে পর্যন্ত সত্যিকার পরিচয় আমি পাইনি তার। খাকি রঙের প্যান্ট আর শার্ট পরা সেই দোহারা চেহারার কালো লোকটি, বয়স 35-এর কাছাকাছি হবে। কথা অবশ্য বলতেন কম। সাড়া দিয়ে ভেতরে ঢুকতেই দেখতাম স্মিত হাস্যে ভরে যেত তার মুখ। বলতেন, বসুন। ছোট টেবিলের এক পাশে কিছু ফাইল, কাগজপত্র, কার্বন পেপার আর পেন্সিল। অন্য পাশে সিগন্যালিংয়ের যন্ত্রটা, বড় ক্যামেরার মতো দেখতে। কেবিনের জানলা পর্যন্ত এগিয়ে গেছে লেন্স বসানো নল। সেইখান দিয়ে সমুদ্রে জোরালো আলো ফেলে অপেক্ষমান অথবা চলমান জাহাজের আলোক প্রশ্নের উত্তর দিচ্ছেন। আলোকরশ্মি ফেলে আর নিভিয়ে নির্বাক প্রশ্ন বিনিময়।
হয়তো গিয়ে বসেছি। ভদ্রলোক দু একটা কথা বলার পরই তাঁর যন্ত্রটি নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। কিছুক্ষণ আলো জ্বালা নেভানো চলল। যন্ত্র ছেড়ে চেয়ারে এসে ভালো করে বসতেই জিজ্ঞাসা করতাম, কে? মাদ্রাজ থেকে এসেছে মারিয়া এল, ভাড়া করা গ্রিক জাহাজ, মালবাহী। বলছে পোর্টে ভিড়বো, পাইলট চাই, এজেন্ট আকুজি। পোর্ট অফিস আর এজেন্ট অফিসে দিতেন সংবাদ। কিছুক্ষণের ব্যস্ততা, আবার সব চুপচাপ। ফাইলের কাগজে কি সব লিখতেন। প্যাডের কাগজের নিচে কার্বন বসিয়ে পেন্সিলে লিখতেন বোধহয় জাহাজের নাম আর পরিচয়। তারপরে হাফ প্যান্ট পরা ঘোর কালো বর্ণের অঙ্গি জাতীয় আদিবাসী বেয়ারাটার হাতে চিঠি দিয়ে তাকে পাঠাতেন এবারডিনের পোর্ট অফিসে। আচ্ছা আচ্ছা, আপনি সব সময় এই দ্বীপে থাকেন? এবারডিনে যান না কখনো? হ্যাঁ, যাই বই কি, মাইনের দিন, আর কখনো কখনো অফিসে ডেকে পাঠালে। না না, আমি তা বলছি না। কত বাঙালি তো রয়েছেন এবারডিনে। বেঘি লাইনে সরকারি প্রেসের ওপরেই তো রয়েছে বাঙালিদের ক্লাব। কখনো তো আপনাকে দেখি না ওখানে। না, আমি কোথাও যাই না, বেশ আছি দ্বীপে। একা একা ভালো লাগে আপনার? একা একা কোথায়, আমি আর আমার স্ত্রী থাকি। হ্যাঁ, আর আছে ওই বেয়ারাটা। মানে আপনার স্ত্রী? হ্যাঁ। কই, কখনো তো দেখিনি তাকে। এই তো এতদিন এলাম এখানে, কখনো তো বলেননি তার কথা। মানে কখনো তো আলাপও করিয়ে দেননি তার সঙ্গে। তার সঙ্গে আলাপ করা কঠিন নয়, আমার কোয়ার্টারে গেলেই সেটা হতে পারে। অবশ্য আমি আপনাকে কোনোদিন নিয়ে যাইনি আমার কোয়ার্টারে, ইচ্ছে করে নিয়ে যাইনি। কেন? আপনার ভালো লাগবে না, কারোরই ভালো লাগে না, কেউই আসে না আমার বাড়ি। কিন্তু কেন? সে অনেক কথা এবারডিনে যে কোনো লোক জানে, এবং বোধহয় আমার থেকেও বেশি জানে। কিন্তু আমি ঠিক বুঝলাম না আপনার কথা। রটনা ব্যাপারটাই এমন যে যাকে নিয়ে রটনা তার থেকে লোকে ঘটনাটা অনেক বেশি জেনে ফেলে। আমাকে নিয়েও অমনি রটনা আছে, আপনি তো এখনো শোনেনি দেখে আশ্চর্য হচ্ছে। আপনি আসেন যান, আমি ভাবলাম রটনা শোনার পরেই আপনার কৌতূহল জন্মেছে আমার সম্বন্ধে। না না, চিড়িয়াখানার জন্তু দেখবার মতোই বাতিঘরের এই অদ্ভুত লোকটাকে আপনি এসে দেখে যান মাঝে মাঝে। ছি ছি, অমন কথা বলবেন না। সত্যি আমি কিছু জানি না, কিন্তু এবার আমার সত্যি কৌতূহল হচ্ছে। মানে আপনার স্ত্রী? আমার স্ত্রী আদৌ অসর্জম পশ্চা নন। তাকে এবারডিনে হয়তো আপনি দেখেছেন, প্রায় তাকে যেতে হয়। হাট বাজার তো সেই করে, আজও সে গেছে, কিন্তু সন্ধে হয়ে গেল, এখনো এলো না তো। মিস্টার ব্যানার্জি, আগে সন্ধে হয়ে গেছে, আপনি এবার আদিবাসীদের ডোঙায় করে ফিরবেন তো? পারবেন না। কেন? পারবেন না, এখন ডোঙা খুলবে না ওরা। কেন? দেখুন না, তারাই উঠেছে। মানে? ঝড়ের অপদেবতা হচ্ছে দুজন, বেলিকু আর টারাই। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ঝড় হচ্ছে বেলিকু, আর দক্ষিণ পশ্চিম মৌসুমী ঝড় হচ্ছে টারাই। দেখুন, সমুদ্রের দিকে তাকিয়ে দেখুন না, ঢেউগুলি যেন খ্যাপার মতো কাকে খুঁজে বেড়াচ্ছে। অফিসের নির্দেশে রেড সিগন্যাল দিয়ে দিয়েছি, রীতিমতো সাইক্লোন হবে বলে মনে হচ্ছে। আপনার আজ আর ফিরে যাওয়া হলো না। না, তাতে ক্ষতি নেই, কিন্তু আমি আপনার স্ত্রীর কথা ভাবছি। বেয়ারাটার সঙ্গে আছে আজ, কিন্তু তার নিষেধ তো সে শুনবে না, নিজেই ডোঙা চালিয়ে চলে আসবে। বলেন কি, এই ঝড়ের মধ্যে? সেই তো ভয় মিস্টার ব্যানার্জি। যদিও সামান্য পথ, কিন্তু তবুও তো সমুদ্র। যদি ডিঙি ভাসিয়ে নিয়ে যায় গভীর সমুদ্রে, যদি উল্টে যায়, যে কাঠ দিয়ে ওদের ডিঙি তৈরি তা অবশ্য ডুববে না, কিন্তু ও যে টারাই ফারাই কিছু মানবে না। দাঁড়ান দেখি, এছাড়া আমি আর কি করতে পারি বলুন তো। খুঁজে ফেরা আলোর আবর্তনের দিকে ওর সঙ্গে আমিও তাকিয়ে দেখতে লাগলাম। ব্যাধিত দন্তপংক্তির মতো মনে হতে লাগলো ভেঙে পড়া উত্তাল ঢেউয়ের সাদা সাদা ফেনাগুলিকে। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর উনি এসে বসে পড়লেন চেয়ারে, দুহাতে মুখ লুকিয়ে। না, খুঁজে খুঁজে কোনো নৌকোই দেখা যায়নি। সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে অনেকক্ষণ।
কেবিনের ইলেকট্রিক বাল্বটা দিয়ে কেমন যেন লালচে একটা আলো আসছে, আর বাইরে বাইরে বাতিঘরের পায়ের কাছে পাথরের স্তূপের ওপর মহা সমারোহে এসে ভেঙে পড়ছে ঢেউ। মিস্টার মুখার্জি এক সময় মুখ তুলে আমার দিকে তাকালেন, উঠে দাঁড়ালেন, সরে গেলেন জানলার কাছে। দেখলেন সমুদ্রের ঝড়ের সেই মত্ততা। আবার ফিরে এলেন চেয়ারে, আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, জানেন, হ্যাঁ তখন ব্রিটিশ আমল, নতুন এসেছি এখানে চাকরি নিয়ে। রসদ্বীপ তখন সাহেবদের পল্লী, ইউরোপিয়ানদের সঙ্গে দু একজন বাঙালি সাহেবও আছেন, কিন্তু বাঙালি হলেও তারা সাহেব। আমার সঙ্গে কোনো সংযোগই নেই তাদের। তাদের আছে ক্লাব, টেনিস কোর্ট, সুইমিং পুল ইত্যাদি, সবই রসদ্বীপে। ঘুরে ঘুরে সব দেখি, আর সময় পেলেই এভারডিনে যাই। প্রথম প্রথম সবই ভালো লাগতো, কিন্তু যা হয় ক্রমে ক্রমে সব কিছু একঘেয়ে হয়ে গেল। তখন এই বাতিঘরের পাশেই কাঠের চালা ছিল, তার একটিতে থাকতাম। শুয়ে বসে বই পড়ে কাটানো, আর ডিউটিতে এসে আলো ফেলা, এইভাবে দিন কাটছে। কিন্তু আস্তে আস্তে মন বসতে লাগলো এই জায়গাটায়। এভারডিনে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে মাউন্ট হ্যারিয়েটে ওঠা বা হইচই করার থেকে এই দ্বীপের সমুদ্রের ধারে গিয়ে চুপচাপ বসে থাকা যেন অনেক ভালো মনে হতো। বসে বসে সমুদ্রের রং দেখতাম। দেখতে দেখতে মনে হতো সারাটা ছুটির দিন সকাল থেকে সন্ধে এইভাবে সমুদ্রের দিকে তাকিয়ে মানুষ অনায়াসে দিন কাটিয়ে দিতে পারে। দিগন্তে শ্রেণীবদ্ধ মেঘ উড়ে যায়, উড়তে উড়তে ওরা যে কত আকার ধারণ করে। কখনো মনে হতো বিরাট এক রাজপুরী দেখতে পাচ্ছি, কখনো মনে হতো অতিকায় এক রথকে টেনে নিয়ে ছুটে চলেছে সপ্ত অশ্ব, আর তারই নিচে কখনো কখনো ছোট ছোট ঢেউয়ে উদ্বেল হয়েছে সমুদ্র। কখনো বা ভাঙা ঢেউ নেই, নিস্তরঙ্গ নিথর মনে হচ্ছে সমুদ্রকে। এক মর্নিং ডিউটিতে গিয়ে মেয়েটিকে আমি প্রথম দেখি। কেবিনে ঢুকে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছি। হঠাৎ লক্ষ্যে পড়ল সমুদ্রের ঢেউ এসে যেখানে পড়ছে সেই প্রস্তর স্তূপের উপর বসে আছে সাদা শাড়ি পরা তরুণী একটি মেয়ে। শাড়ি পরার ধরন দেখে বাঙালি মনে হয়। চুপচাপ বসে আছে দিগন্তের দিকে তাকিয়ে। ভোরের আলো এসে পড়েছে ওর মুখে, ঝিরঝিরে ভোরের বাতাসে উঠছে ওর খোলা চুল। কিন্তু যেভাবে বসেছে, যদি ঢেউয়ের ধাক্কায় পাথর আলগা হয়ে পড়ে যায়। কেবিন থেকে বেরিয়ে ঘুরে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। শুনছেন শুনছেন, ওভাবে ওখানে বসে থাকবেন না, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। মেয়েটি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, হয়তোবা একবার আমার দিকে চোখ তুলে তাকালো, তারপর আমার পাশ কাটিয়ে চলে গেল কোয়ার্টারগুলোর দিকে। যেটুকু দেখেছিলাম তাতে এটুকু সেদিনই বুঝেছিলাম মেয়েটি বাঙালি এবং বিবাহিতা। সিঁদুর ছিল তার সিঁথিতে। পরের দিনও সকালে গিয়ে দেখি মেয়েটি সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে, তবে পাথরের উপর গিয়ে বসেনি, প্রস্তর স্তূপের পাশে মাটিতে দাঁড়িয়ে আছে। তেমনি খোলা ওর চুল, তেমনি ভোরের আলো এসে পড়েছে ওর মুখে। কয়েক মুহূর্ত বোধহয় তন্ময় হয়ে তাকিয়েছিলাম। মেয়েটি হঠাৎ মুখ ফেরালো, মৃদু হাসির রেখা যেন ফুটে উঠল ওর মুখে। আমি চট করে মুখ নামিয়ে কেবিনের ভিড়ের দিকে ভিতরে চলে গেলাম। পরের দিন মেয়েটি কিন্তু কথা বলল। শুনুন, আপনার বাতিঘরটা একটু দেখতে দেবেন? বেশ তো, আসুন না। ঘুরে ঘুরে সব দেখলো, নিচে সিগন্যালিং মেশিন থেকে শুরু করে ওপরের বড় আলো, রিফ্লেক্টর, সবই দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে। আপনি তো মিস্টার মুখার্জি? আগে হ্যাঁ, আমার নাম মুখার্জি বটে। আপনি কেমন করে জানলেন? আমার স্বামী বলেছেন। এই দ্বীপে বাঙালি তো মাত্র আমরা তিনজন, আমার স্বামী, আমি আর আপনি। তা হবে, কিন্তু আপনার স্বামী আমাকে চেনেন? তা চেনেন বই কি, একা একা ঘুরে বেড়ান, কোথাও যান না, কেমন এক ধরনের চুপচাপ লোক। মিস্টার সিনহা, অর্থাৎ আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, কে ওই ভদ্রলোক জানো? আপনি তখন আমাদের কোয়ার্টারের রাস্তা দিয়ে অঙ্গিদের পাড়ার দিকে যাচ্ছিলেন। জানলা দিয়ে আপনার দিকে একবার তাকালো মিস্টার সিনহা, বললে, ও তো বাঙালি,
আমাদের বাতি ঘরের ছোকরা মুখার্জি। ও তাই বলুন, আপনি মিসেস সিনহা, আমাদের চিফ ইঞ্জিনিয়ার মিস্টার সিনহার স্ত্রী। তা বাতিঘর দেখতে আপনার আবার অনুমতি কি? মিস্টার সিনহার হুকুম পাওয়া মাত্রই আপনি? থাক, উনি আছেন ওর মতো, আমি আছি আমার মতো। আচ্ছা চলি। পরের দিন যথারীতি গিয়ে চেয়ারে বসেছি, পিছন থেকে শুনতে পেলাম, আসতে পারি? আরে আসুন আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। রোজ সকালে বেড়াতে আসি তো, বেরিয়ে ফিরছিলাম, হঠাৎ মনে হলো আপনার সঙ্গে একটু গল্প করে গেলে কেমন হয়। বেশ তো। আচ্ছা, এই যে দ্বীপে পড়ে আছেন, দেশের জন্য মন কেমন করে না? আপনার করে না? করে না আবার? আমি তো হাঁপিয়ে উঠেছি। সে কি, এখানে অফিসারদের জন্য কত রকম রিক্রিয়েশন ব্যবস্থা। ছাই ব্যবস্থা, ওসব ক্লাব ক্লাব নাচ টাচ মোটেই ভালো লাগে না। খুব ভোরে ওঠেন দেখছি। হ্যাঁ, সূর্যোদয় দেখি, ওই আমার রিক্রিয়েশন। কিন্তু আপনাকে যে প্রশ্ন করলাম তার উত্তর কই? মন কেমন করার মতো মানুষ দেশে আমার কেউ নেই। মা বাবা মারা গেছে বহুদিন, দাদারা পর হয়ে গেছে বলতে পারেন। তবু না না না, আমি একা। আর সত্যি কথা যদি শুনতে চান তো বলতে পারি, জায়গাটা আমার মন বসে গেছে। সমুদ্র দেখে দেখে দিন বেশ কেটে যায়। আচ্ছা, সেদিন দুপুরবেলা দেখছিলাম আপনি ওই অঙ্গীদের নৌকোয় করে সমুদ্রে বেড়াতে গেলেন, ভয় করলো না? বারে, আমি কি করি? আর দিব্যি কথা কইতে জানেন দেখছি, বিশেষ করে মেয়েদের সঙ্গে। তিরস্কার করবেন না। দ্বীপের লোক, মিশি অঙ্গীদের সঙ্গে সভ্যতা ভব্যতা তো বুঝি না, কি বলতে কি বলে ফেলি। কনফেশনে খুশি হলাম, কিন্তু আরো খুশি হব আজ বিকেলে আমার বাংলো এসে চা খেলে। সমাজ ছাড়া লোক আপনি, তা হয় নাকি? তাছাড়া আপনার সেই অঙ্গী কাজের মেয়েটি তো আমাকে দেখলে দু চোখ দিয়ে গিলেই ফেলবে। হ্যাঁ সত্যি, আমার একটি কাজের মেয়ে আছে, রান্না বান্না করে আপনার বাসা দেখতে আসছিলাম। ও বসে কি যেন করছে, পরনে অঙ্গীদের মতো বাকল, তবে আর সব অঙ্গী মেয়েদের মতো নয়, বুকে কাপড় আছে, আর চুলও ছোট করে ছাঁটা নয়, বড় চুল, মাথা ছাপিয়ে কাঁধ পর্যন্ত এসেছে। ও আমার আগে ও কোয়ার্টার এক অ্যাংলো ইন্ডিয়ান ছেলে ছিল, মেয়েটি তার বাসায় কাজ করতো, দুটো একটা ইংরেজি কথাও জানে, বাংলাও জানে। আমাদেরকে কটমট করে তাকালো, বললে কেন? না না, হাসবেন না। কে কে কেন বলেছে, কিন্তু বলেছে তো। কি নাম মেয়েটির? সারা। 2-3 বাড়িতে কাজ করে, কিন্তু আপনি কাল এসেছিলেন, কি সৌভাগ্য। আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েটিও ইঙ্গিতে তাই বুঝিয়েছিল বটে, কি আর করব, ফিরে এলাম। দয়া করে আজ আসুন না। না। আর দাঁড়ালো না, সোজা চলে গেল নিজের বাড়ির দিকে। বেশ ছিলাম একা একা, আমি, সমুদ্র আর এই বাতিঘর। কিন্তু হঠাৎ কে যেন এসে আমার সমস্ত ভিত্তিমূল ধরে প্রবল নাড়া দিল, যেন হঠাৎ একটা উচ্ছৃঙ্খল হাওয়া এসে আমার সমস্ত কিছু চিন্তা ভাবনা ধ্যান ধারণা ওলট পালট করে দিয়ে গেল। মর্নিং ডিউটি থাকলে ও আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, বিকেলে ডিউটিতে আসে সূর্যাস্তের গোধূলি ক্ষণে। কিন্তু মাত্র এই বাতিঘর কখনো আসে না আমার বাসায়। বলতাম, আমার বাসায় আসো না কেন, গল্প করার কত সুবিধে। ভয় করে কেন? তুমি আমার বাংলোয় আসো না কেন? আমি যাই না, মিস্টার সিনহা কি ভাববেন বলে আর কি। মিস্টার সিনহা সম্বন্ধে কতটুকু জানো তুমি? কতটুকু? না, কিছু না। তবে চুপ করে থাকো। এই জানো কি? সেদিন যে চিঠিটা দিয়েছিলে, হ্যাঁ, সেটা ওর হাতে পড়ে গেছে। হ্যাঁ, তারপর পড়ে বললে, গুড, লাভ লেটার লেখায় ছোকরার হাত আছে। ব্যাস। হ্যাঁ ব্যাস। এসব ব্যাপারে ওর কোনো চেতনাই নেই। অফিসের পর ওর ক্লাব আর ড্রিঙ্ক, বাড়ি এসেও তার জের। এই তো ওর জীবন। না 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 না, ব্যাপারটা ভালো হলো না। চিঠি লেখালেখি শুরু করলে তুমি প্রথম। বেশ করেছি। আচ্ছা, মিস্টার সিনহা খুব ড্রিঙ্ক করেন না? ভীষণ। তুমি আপত্তি করো না? না। কেন? করে লাভ নেই। আচ্ছা, তুমি কোনোদিন মদ খেয়েছো? না না না, ওসব আমার ঘৃণার বস্তু। চা তো দেখতেই পাই, সিগারেটটিও খাও না, লক্ষ্মী ছেলে।
শুধু বাতিঘর নয়, সকালে কিংবা বিকেলে সময়ের সুযোগ বুঝে আমরা সমুদ্রের ধারটিতে গিয়ে বসতাম, প্রস্তর স্তূপের আড়ালে অথবা নারকেল বিথির ছায়ায়। কখনো কখনো আমার কাঁধে মাথায় এলিয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকতো, কখনো আমার কোলে। একদিন বললে, এই তোমার একটা নামকরণ করেছি, ছোট্ট নাম। কি শুনি? মিতা। বেশ। মিতা, আজ একটা ব্যাপার হয়েছে জানো? কি? তোমার সেই অঙ্গি কাজের মেয়েটি আমার বাসায় এসেছিল। সে কি? কেন? কে জানে, হয়তো কাজ খুঁজছে। বুঝলি, আমার বেয়ারার মুখে শুনলাম সে ওকে ভেতরে ঢুকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। বেশ করেছে, মেয়েটাকে আমিও তাড়াবো। ওমা, কেন? শুনবে শুনবে, সেদিন দেখি আমার সাবানটা নিয়ে বাথরুমে গিয়ে চান করছে। বেশ করেছে। হাসছো? কিছুদিন পর এমন হলো, ওর সঙ্গে কথা না বলতে পারলে, ওকে না দেখতে পেলে থাকতে পারতাম না, হাঁপিয়ে উঠতাম। নারকেল বিথির ছায়ায় আমার কোলে মাথা রেখে সমুদ্রের বুকে সন্ধ্যা নামছে দেখতে দেখতে একদিন বললে, তোমার সেই নামটা আরও ছোট করে নিয়েছি। কি? মিতু। বেশ তো ছিলাম একা একা, এমন পাগল করে দিলে কেন? করেছি নাকি? আচ্ছা, এমন করে আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখো বলো তো? কি দেখি কে জানে, অদ্ভুত ভালো লাগে, সুন্দর লাগে। সুন্দর না ছাই। নিজের মুখ কখনো আয়নায় দেখেছো তুমি? মুখখানা হঠাৎ ম্লান হয়ে উঠত, ধীরে ধীরে উঠে বসতো। কোনো কোনো দিন ওর চোখে দেখতাম জল। এ কি, কাঁদছো তুমি? না, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, এবার ফিরতে হবে। একটা কথা বলবে? কি? সন্ধ্যের পর কোনোদিন আমার কাছে থাকতে চাও না কেন বলো তো? থাকবার উপায় নেই। ক্লাব থেকে আসবে যে মিস্টার সিনহা, এসে না দেখলে আর রক্ষে নেই। অদ্ভুত, তাই না? কিন্তু তবুও কিছু জানো না তুমি। তুমি যতটা অদ্ভুত ভাবো তার থেকেও অদ্ভুত ও। চিঠি লিখি আর যাই করি সারাদিন ধরে, কিচ্ছু বলবে না, কিন্তু রাত্রে কাছে থাকা চাই। খুব ভালোবাসে না? কি? খুব ভালোবাসে না? ভালোবাসা? ও আমাকে এত ঘেন্না করে যে তুমি জানো না। ঘৃণা? হ্যাঁ, আমিও ঘেন্না করি। ওকে কিছুতেই সইতে পারি না। সুখী নও? চোখ ভরে উঠতো জলে, মুহূর্তে আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়তো, আমার বাহুবন্ধনের মধ্যে নিজেকে এলিয়ে দিয়ে ফুলে ফুলে কাঁদতো। কান্নার আবেগ একটু কমলে ডাকতাম ওর নাম ধরে, লতা, লতা, লতা। কি? আমাকেই শেষ পর্যন্ত ভালোবাসলে কি আছে আমার? কে জানে, আমি তোমাকে পাগল করিনি, তুমি আমাকে পাগল করেছো গো। হঠাৎ দুই বাহুলতা আমার গলায় জড়িয়ে আমার বুকে নিবিড়ভাবে সংলগ্ন হয়ে থাকতো। মিস্টার ব্যানার্জি, আর আপনার কাছে বলতে বাধা নেই, আমি ওকে পাগলের মতো চুম্বনে চুম্বনে অস্থির করে তুলতাম। সে বেপথুমানা চুম্বিত দেহলতার মাধুর্য বর্ণনা করতে আমি অক্ষম। যেন মনে হতো প্রচণ্ড গ্রীষ্মের তাপে শুকিয়ে শুকিয়ে অবশেষে তরুলতা পেয়েছে স্নেহ সিঞ্চিত বর্ষার ঝরঝর বারিধারার অন্তরঙ্গ আশ্লেষ। আমার আদর ও যে প্রাণ ভরে উপভোগ করতে সন্দেহ নেই, কিন্তু পর মুহূর্তে কি যে হতো, নিজেকে ছাড়িয়ে নিয়ে একেবারে ছুটে চলে যেত বাংলোর দিকে। তখন বেশ রাত হয়ে গেছে। চুপচাপ সমুদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঢেউ ভাঙার আর্তনাদ শুনলাম। তারপর ধীর পায়ে চলে এলাম বাসায়। সাজানো কাঠের গুঁড়ির উপর তৈরি কাঠের ঘর। সিঁড়ি বেয়ে উপরে উঠতে চোখে পড়ল বারান্দার অন্ধকারে নিজেকে মিলিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে সারা, আমার কাজের মেয়েটি। ওদের ভাষা কিছু কিছু বলতে পারতাম। এই কি করছিস? বাড়ি যাসনি যা? না। এই মেয়েটা একটু অদ্ভুত ধরনের। সকালে অথবা দুপুরে ঘরের কাজ যখন করতে আসতো, কাজ করতে করতে জিজ্ঞাসা করতো,
এটাকে কি বলে, ওটাকে কি বলে। এইভাবে দুটো একটা করে বাংলা শব্দ শিখে রাখতো। মনে রাখবার ক্ষমতা দেখতাম ওর অসাধারণ। একবার যা শিখতো তা ভুলতো না। রান্না হয়ে গেছে? হ্যাঁ, কি কি রান্না করলি? ভাত, ডাল, মাছ। আমি বসে বসে ওকে আমাদের রান্না শিখিয়েছিলাম। এখনো ভালো রপ্ত করতে পারিনি, তবে প্রাণপণ চেষ্টা করতো সব কিছু শিখে নিতে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করতাম, ও রান্না নিজে কখনো খেত না, দিলেও না। মাছ দিলে কাঁচা অবস্থায় বাড়ি নিয়ে যেত। কিরে বাড়ি যাবা? কিন্তু গেল না। বারান্দায় যেমন দাঁড়িয়ে ছিল তেমনি চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি ভিতরে গিয়ে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া সেরে বাইরে এসেছি, তখনও দেখছি যায়নি, ঠাই সেইভাবে দাঁড়িয়ে আছে অন্ধকারে। ধীরে ধীরে ওর কাছে গিয়ে ওর মুখের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। হে কি কাঁদছিস কেন? কিরে টেবু বকেছে? টেবুর সাথে বেশ কাটাই দিয়েছি অনেক দিনে। সে কি রে, কেন রে, কি হয়েছে? কিছু না। কি মুশকিল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবি নাকি? আমি দরজা বন্ধ করে শুয়ে পড়বো না? যা তুই শুতে, আমি এখানে একটু বসে থাকবো। না না না, এই বাড়ি যা, বাড়ি যা, সে কি বাড়ি যা, বাড়ি যা। কি চাস তুই এখানে? হ্যাঁ কি চাস? ভাবছিস আমি কিছু বুঝি না? বদমাইশ মেয়ে মানুষ কোথাকার। বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। সেলুলার জেলে অপরাধীকে হাত পা বেঁধে চাবুক মারার সময় প্রথম চাবুকের তীব্র আঘাতে মানুষের মুখে যে দুঃসহ বেদনার অভিব্যক্তি ফুটে উঠতে দেখেছি, মনে হলো সারার মুখে ফুটে উঠেছে সেই প্রচন্ড ব্যথা। যাচ্ছি 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 যাচ্ছি। কিন্তু আমার সমস্ত চিন্তা আর চেতনা জুড়ে বিরাজ করছে অন্য মেয়ে। পরদিন আবার নিভৃত সাক্ষাৎকারের মুহূর্তে বললাম ওকে সারার সব কথা। শুনে একটু যেন অবাক হলো। সে কি গো, সত্যি তুমি অমন কড়া কথা বলতে পারলে? হ্যাঁ পারলামই তো। না 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 না, আমার মিতুকে আমি চিনি। অতি ভালো মানুষ সে, অতি শান্ত, অতি মধুর। তুমি যে কঠোর হতে পারো এ এ আমি বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস করো, আমি নিজেও কম অবাক হইনি। হঠাৎ এরকম ক্ষেপে গেলাম কেন? বুঝেছি, কি? একদিক থেকে তোমরা পুরুষেরা সবাই এক। কিরকম? যখন কাছে পেতে ইচ্ছে হয়, তখন যদি না পাও তখনই খেপে যাও তোমরা। আমাকে না পাওয়ার রুদ্ধ বেদনা যে ওভাবে ও বেচারির ওপর প্রচণ্ড ক্রোধ হয়ে হঠাৎ গিয়ে পড়বে, এটা তুমি নিজেও বোধহয় ভাবতে পারো না। মনে মনে চমকে উঠলাম ওর বিশ্লেষণী শক্তি লক্ষ্য করে। কথাটা মিথ্যে বলনি, কিন্তু এতই যখন বোঝো তখন আমাকে খেপিয়ে দাও কেন? কেন আজও ধরা দিলে না? একটু হেসে দুহাতে আমার কণ্ঠদেশ জড়িয়ে ধরল। এই তো আমি, আর কি চাও? মুহূর্তে আদরে আদরে ওকে ভরিয়ে দিলাম। পুরুষের প্রেম কি এখানেই সীমারেখা টানতে চায়? তুমিই বলো। ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। কিন্তু উপায় যে নেই মিতু। কেন কেন? না 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 না, সে আমি তোমাকে বলতে পারবো না, শুনতে চেও না তুমি। নিজেকে সামলে আবার স্বাভাবিক হয়ে গেল সে। স্নিগ্ধ হাসিতে ভরে গেল মুখ। আমার মাথায় হাত বুলোতে লাগলো। এই বেশ নয় কি? পরের দিন বিকেলে এই জানো একটা মজা হয়েছে। কি? তোমার সেই সারা আমার কাছে গিয়েছিল। সারা? সারার কথা উঠতেই মনে হলো এই দুদিন তাকে আমি দেখিনি। কখন চুপিসারে চোরের মতো এসে নিজের কাজ করে গেছে। বিকেলে বেরিয়ে আসি, এই সুযোগে ওর কাজ করে চলে যায়। তারপর অবাক কাণ্ড, আমার কাছ থেকে পুরনো শাড়ি, সায়া, ব্লাউজ একটু চেয়ে নিয়ে গেল। সে কি? হ্যাঁ গো, কি করে পরতে হয় তাও শিখে নিয়ে গেছে। বলো কি, তুমি দিলে ওকে কাপড় চোপড়? হ্যাঁ দিলাম, তোমারই তো সব কাজ করে দেয়, মায়া হয় না? পরদিন আপিসের পর বাড়িতে বেশিক্ষণ রইলাম সারাকে ধরবার জন্য। দেখি ওর কথাই ঠিক। শাড়ি পরে বাঙালি মেয়ে সেজে ধীর পায়ে বাড়ি ঢুকে চুপি চুপি রান্নাঘরের দিকে যাচ্ছিল। এই শোন শোন, এসব কি? হ্যাঁ, পরের বাড়ি ভিক্ষে চাইতে লজ্জা করে না?
হ্যাঁ? তোর শাড়ি পরার শখ, তো আমাকে বললি না কেন? হ্যাঁ, আচ্ছা, যা 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 যা, তোর কাজ কর, যা কাজ কর গিয়ে, যা যা যা। ভিতরে গেল, আমি চলে এলাম বাইরে। সমুদ্রের ধারে চুপচাপ বসেছিল লতা। আবার সেই সন্ধে হয়ে আসা, আবার সেই ঘন হয়ে বসে কথার মালা গাঁথা, আবার সেই আদরে পাগল করে দিয়ে রহস্যময়ীর অবশেষে ছুটে চলে যাওয়া। বাড়ি ফিরছিলাম আর বুকের ভিতরটা তীব্র বেদনায় টনটন করে উঠছিল। ভাবলাম, এ ফাঁকির খেলা আর না, এ শেষ করতেই হবে। ও যদি ধরা নাই বা দেবে, কেন উন্মাদনার সৃষ্টি করে? কেন কেন কেন? তবে কি ওর ভালোবাসায় লীলার সবটাই প্রপঞ্চনায় ভরা? ভাবতে ভাবতে যেন উন্মাদ হয়ে গেলাম, যেন মাতালের মতো টলছি। কোনো রকমে ঘরে ঢুকে বিছানায় এসে শুয়ে পড়লাম। ওর কথা ভাবতে ভাবতে চোখের কোণ দুটো সজল হয়ে উঠল। হঠাৎ কপালে কার হাতের পরশ পেতেই চমকে মুখ তুললাম। দেখি শিয়রের কাছে দাঁড়িয়ে সারা। কিছু না বলে চোখ বুঝলাম। আমার কপালে মাথার মৃদু করস্পর্শ যেন সান্ত্বনার বাণীর মতোই গুঞ্জন করে ফিরছে। একসময় শিয়রের কাছে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। তারপর ওর হাত নেমে এলো আমার মুখে, গালে, ঠোঁটে। কেমন একটা অস্বস্তি বোধ করে অবশেষ উঠে দাঁড়ালাম। আর সেই দুটি ভীরু চোখের দিকে তাকিয়ে আবার গেলাম ক্ষেপে। কি যে হলো আমার কে জানে। প্রচণ্ড একটা চোর বসিয়ে দিলাম গালে। ডাল সামলাতে না পেরে পড়ে গেল মেঝের উপরে। আমি তখন রাগে কাঁপছি। বেরিয়ে যা, বেরিয়ে যা, বদমাশ মেয়ে মানুষ কোথাকার, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। কিন্তু আমার প্রেয়সীকে নিয়েও তো আমার শান্তি নেই, না দেখে থাকতে পারি না। যাব না করে পা চলে যায় সমুদ্রের ধারে সেই নারকেল বিথির কুঞ্জের দিকে। আবার সেই একই আচরণের পুনরাবৃত্তি। দেহে মনে দ্বিগুণ জ্বলে উঠে আবার ফিরে আসা, বিছানায় শুয়ে ছটফট করে সারাটা রাত কাটানো। পরের দিন বললাম, আচ্ছা মিস্টার সিনহা আমাদের কথা সব জানেন, কিন্তু কিছু বলেন না কেন আমাকে? অন্য কেউ হলে তো। তোমাকে খুব ভালোবাসেন, বলেন। দ্য রাইট ম্যান ইউ হ্যাভ গট। দেখো তোমার না ইনক্রিমেন্ট হয়ে যায়। হেয়ালি রাখো, আমাকে সত্যি ঘটনা বলতে পারো। এই অসহ্য যন্ত্রণা যে সইতে পারছি না আর। অসহ্য যন্ত্রণা আবার কিসের? কই, মিস্টার সিনহাও তো পুরুষ মানুষ, তার মুখে তো শুনি না এই ধরনের কথা। শোনবার কথাও তো নয়। কেন? তুমি তো তার, তবে আর তার ভাবনা কি? আমি যে কার, সেটাই হচ্ছে কথা। শোনো, আমি তো দেখতে ভালো নই, কালো। বিয়ে হয়েছিল বটে, কিন্তু আমাকে তার মনে ধরেনি। তিনি বিলেত ফেরত মানুষ, সুন্দরী মেম দেখে দেখেই চোখ অভ্যস্ত। টাকার জন্য বিয়ে করেছেন, ব্যাস এই পর্যন্ত। আমার সঙ্গে বয়সেরও অনেক তফাৎ। আমার কাছে যখন আসেন মনে হয় আমি এক অতিকায় রোমশ কোনো বন মানুষের বাহুবন্ধনে যেন ধরা পড়েছি। আমার সারা দেহ মন ঘৃণায় ঘিন ঘিন করে ওঠে, কিন্তু উপায়ও তো কিছু নেই। বিয়ে যখন করেছি। একটা কথা বলবো? কি? কিছু মনে করবে না? বলো। ডিভোর্স করলে কেমন হয়? করলে মন্দ হয় না। বাতি ঘরের এই লোকটিকে বিয়ে করা যায়। এই পর্যন্ত বলেই হঠাৎ থেমে গেলেন মিস্টার মুখার্জি। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর তাড়াতাড়ি উঠে জানলার কাছে গেলেন। প্রচণ্ড ঝড়। ওর নৌকোর কি হলো কে জানে। দেখি জোরালো আলোটা ফেলে। আবার সেই খুঁজে ফেরা আলো ঘুরতে লাগলো সমুদ্রের বুকে। কিছুক্ষণ পরে আবার ফিরে এলেন মিস্টার মুখার্জি। না 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 না, নৌকোর দেখা নেই। কি যে হলো! বলার সঙ্গে সঙ্গে শোনা গেল বাইরে একটা ভারী পদশব্দ। আমরা চমকে চাইতেই দেখি সেই বেয়ারাটা হুড়মুড় করে ঘরে এসে ঢুকলো।
সমস্ত শরীরটা ভিজে সপসপে, নিদারুণ পরিশ্রমে রীতিমতো হাঁপাচ্ছে। আর তার পিছনে পিছনে এলেন একটি মহিলা। ইনিও পরিশ্রান্ত মনে হলো। বৃষ্টিতে ভিজে শাড়িটা সুঠাম শরীরের সঙ্গে একেবারে মিশে আছে। এসেছো? এসেছো? আমি ভেবে অস্থির, সরাসরি বাড়ি না গিয়ে এখানে এসে ভালোই করেছো। জানতে পারলাম যে তুমি আসতে পেরেছো। খুব কষ্ট হয়েছে না? যাও যাও, ঘরে চলে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে। মেয়েটি কপাট ধরে কোনো ক্রমে দাঁড়িয়েছিল। দরজা ছেড়ে চলা শুরু করতেই মিস্টার মুখার্জি বলে উঠলেন, হ্যাঁ, ভালো কথা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, এর সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি আমার বন্ধু মিস্টার ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি, হ্যাঁ, ইনি হচ্ছেন আপনাদের মিসেস মুখার্জি। ও। নমস্কার বিনিময়ের পর বেয়ারার সঙ্গে মেয়েটি চলে যেতেই আমি বলে উঠলাম, আপনার কাহিনীর দুটি নায়িকার কাউকেই আমি দেখিনি, কিন্তু তবুও মনে হলো একে আমি চিনতে পেরেছি। কিন্তু এই কীরকম করে হলো? খুব অবাক হচ্ছেন না? হ্যাঁ, ভাবতে গিয়ে আমি নিজেও অবাক হই, কিন্তু ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আমি ওকে জয় করিনি, প্রকৃতপক্ষে ওই আমাকে জয় করেছে। শুনুন তাহলে, দিনের পর দিন ওইভাবে কাটে, কিন্তু আমার হাহাকার শান্ত হয় না। যে আশ্চর্য রাতটির কথা বলে কাহিনী শেষ করব, সে এক নিদারুণ দুর্বিষহ রাত আমার পক্ষে। ভাবছিলাম ওদের বারে গিয়ে শেষ পর্যন্ত কি মদ খাবো, যদি এ জ্বালা একটু শান্ত হয়, যদি এক মুহূর্তের জন্য ভুলতে পারি। ঈশ্বরে বিশ্বাস করে এসেছি চিরদিন। মনে মনে বলতে লাগলাম, কেন এ ভালোবাসা আমার হৃদয়ে এনে দিলে? কেন আমার মনটাকে পাথর করে দাওনি? কেন এমন কোমল মন দিয়ে সংসারে পাঠিয়েছ তুমি? আপনি শুনে আশ্চর্য হবেন মিস্টার ব্যানার্জি, আমি ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম সে রাত্রে। হঠাৎ দেখি কপালে আবার কার স্নিগ্ধ করস্পর্শ। বুঝলাম, কিন্তু বাধা দিলাম না। ধীরে ধীরে শিয়রে বসে আমার মাথাটা কোলে তুলে নিলাম। ওর দিকে তাকিয়ে দেখি ওর চোখেও জল। তাড়াতাড়ি উঠে বসলাম। ও আমার দিকে তাকালো। কি মমতাময় স্নিগ্ধ সে দৃষ্টি! আমি চুপ করে নিথর হয়ে তাকিয়ে আছি লক্ষ্য করে একটু যেন ম্লান হাসলো। তারপরে আমার ডান হাতটা তুলে নিয়ে নিজের গালে ছোঁয়ালো, এবং তারপরে অবাক কাণ্ড, আবার সেই হাতটি দিয়েই নিজেই নিজের গালে সজোরে বসিয়ে দিল চড়। কিন্তু ওর দেহটা টলে পড়বার আগেই ওকে আমি দু হাতের নিবিড় বাঁধনে বেঁধে ফেলেছি। ব্যাকুল হয়ে ডেকে উঠেছি, সারা 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 সারা। এটুকু বলবো আপনাকে, মিতু। তোমাকে আমি একদিন বন মানুষের কথা বলেছিলাম, মনে আছে? মেয়েরা যে বন মানুষকেও শেষ পর্যন্ত পছন্দ করতে পারে, তার প্রমাণ আমি ডিভোর্সই করতাম, কিন্তু ওর কাছে আমাকে তিলে তিলে এগিয়ে দিয়েছো তুমি। উনি আমাকে পছন্দ করেননি, মদ খেয়ে চুর না হয়ে আমাকে ছুঁতে পারতেন না, কিন্তু আমি কি করব? আমি তো মদ খেতে পারবো না। সে যে কি অন্তর্দ্বন্দ্বের দিন গেছে তা বর্ণনা করা যায় না। আকুল হয়ে কেঁদেছি, মন শান্ত হয়নি, দেয়ালে পাগলের মতো মাথা ঠুকেছি, তবু ভিতরের হাহাকার ঘুচেনি। এমন দিনে
কি এক বিচিত্র লগ্নে বিচিত্র দ্বীপে তোমার সঙ্গে আলাপ। শেষ পর্যন্ত তুমিই হয়ে পড়লে আমার মদ। তোমার আদরে দেখে যখন আগুন জ্বলতো, কামনায় সমস্ত সত্তা যখন অস্থির হয়ে উঠত, তখন তোমাকে ঠেলে ফেলে ছুটে চলে যেতাম আমার বোন মানুষের কোলে। মিস্টার সিনহা সমস্ত বুঝত, তাই তোমার সঙ্গে মেলামেশায় সে কোনোদিন অখুশি হয়নি। ব্যাস, এইরকম করে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠলাম সিনহার কাছে। আজ তো সমস্ত কিছুই স্বাভাবিক হয়ে গেছে। তোমাকে ধন্যবাদ মিতু, মিতু। মিতু, সারা আমাকে বাঁচিয়েছে মিস্টার ব্যানার্জি। ওকে না পেলে হয়তো উন্মাদ হয়ে যেতাম, না হয় আত্মহত্যা করতাম। ঝড় বৃষ্টি থেমে এসেছে। আজ আপনি আমার অতিথি, ওর সঙ্গে আলাপ করে দেখবেন কি সুন্দর বাংলা শিখেছে ও। কি মশাই, কি ভাবছেন? কি ভাবছেন? ভাবছি ভাগ্যবান আপনি বড়ই, তাই এই প্রেমের আশ্রয় পেয়েছিলেন অবশেষে। কিন্তু যারা সেটা না পায়, রসদ্বীপের সেই খুঁজে ফেরা আলো হয়তো আজও ঘুরে মরে সমুদ্রের বুকে, কিন্তু সেদিনের মতো আজও বোধহয় খুঁজে পায়নি আমার চরম প্রশ্নের উত্তর। সম্ভবত এ যুগে পাওয়াও যাবে না। নমস্কার। নমস্কার। খুঁজে ফেরা আলো।